নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যে বা আমাদের দেশে প্রচুর শিশু রয়েছে যারা অপুষ্টিজনিত রোগে ভোগে, একবেলা ঠিকমতো ডিম খেতে পায় না। কিন্তু এই পশ্চিমবঙ্গে এখন ডিমের বৃষ্টি চলছে। যাকেই আপনার পছন্দ নয় সেখানেই জনরোষ বলে আপনি ডিম ছুড়ে দিতে পারবেন এবং আইন শৃঙ্খলার হাত থেকে দেখতেও পাচ্ছি যে তারা বেঁচেও যেতে পারছে। আর এমনটাই অভিযোগও করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি ব্যাপার হচ্ছে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে যখন বেরোচ্ছিলেন বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ, তার উপরে এইভাবে ডিম দিয়ে আক্রমণ করা হয়। পরবর্তীকালে কুণাল ঘোষ কি বক্তব্য দিয়েছেন আমি শোনাবো আপনাদেরকে। সেই ব্যক্তি যে ডিম ছুঁড়েছে সে কি বক্তব্য দিয়েছে সেটা আমি আপনাদেরকে শোনাবো। এবং রাজ্যে যে আইন শৃঙ্খলা বিপন্ন হয়ে যাচ্ছে সেই বিষয়ে একেবারে এই রাজ্যের বর্তমান প্রশাসনকে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যও আমি আপনাদেরকে শোনাবো। এবং বিশেষ কিছু জায়গায় যে ডিম থেরাপি চলছে সেই দৃশ্যও দেখাবো, যে সত্যিই আজকে পুলিশের সামনে কিভাবে ডিম ছোড়া হচ্ছে, কিভাবে শিক্ষকদের উদ্দেশ্যে ডিম ছোড়া হচ্ছে, এমনকি বিধায়করাও এই বিষয় থেকে বাদ যাচ্ছে না। এছাড়াও এই এপিসোডে আমি আপনাদেরকে জয়পুরে নিয়ে যাব। জয়পুরে গতকাল ককরোচ জনতা পার্টির যিনি মেন রয়েছেন অভিজিৎ দীপকে, তার উপরেও আক্রমণ ভেসে উঠলো। আপনাদের দেখাবো সেই দৃশ্য। নিয়ে যাব জনকল্যাণ শিবিরে। হ্যাঁ, আপনারা জানেন সরকার পরিবর্তন হয়েছে। পূর্বতন সরকার যেভাবে দুয়ারে সরকার চালাতো ঠিক সেইভাবেই নাম পরিবর্তন করে জনকল্যাণ শিবিরের ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। কিন্তু এই জনকল্যাণ শিবিরে গতকাল প্রথম দিনেই সাধারণ মানুষকে ব্যাপক হয়রানি হতে হয়েছে, এমনটাই দৃশ্য ফুটে উঠেছে বিভিন্ন পশ্চিমবঙ্গের জায়গা থেকে। সেই সমস্ত সাধারণ মানুষের যে ক্ষোভের কথা, সেই ক্ষোভের কথা আমি আপনাদেরকে শোনাবো এবং চাইবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রথমবারের জন্য যে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছেন সেটা যেন ভালোভাবে তিনি আরো দেখেন এবং এই সমস্ত সাধারণ মানুষের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভটাকে নিবারণ করেন। এছাড়াও এই এপিসোডে আপনাদেরকে দেখাবো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গতকালের একটি প্রোগ্রাম, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তৃণমূল কংগ্রেসের আরো কাউন্সিলর বিধায়করাও উপস্থিত ছিলেন। কার্যত রাজনৈতিক সৌজন্যতা সেখানে দেখা গেল এবং কর্মীদের জন্য একটা শিক্ষামূলক বার্তাও সেখান থেকে ভেসে উঠলো। আমি সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে থাকবে এই এপিসোড, কিন্তু তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই যে কিউআর কোডটি দেখছেন এই কিউআর কোডটি আপনাদের বারবার বলছি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো আপডেট, যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন প্রথমেই আপনাদেরকে কুণাল ঘোষের ব্যাপারে কথা বলি এবং রাজ্যের আইন শৃঙ্খলা সেটা কি সত্যিই এখনো পর্যন্ত রাজ্যের প্রশাসনের হাতে ঠিকমতো আসতে পারেনি। তার কারণ বিভিন্ন জায়গায় যেভাবে ডিম থেরাপির নামে একটা জনরোষের চিহ্ন লাগিয়ে দিয়ে চারিদিকে যে যাকে পারছে ডিম ছুটছে, মারছে, ধরছে, হেনস্থা করছে, কিন্তু পুলিশ প্রশাসন এই বিষয়কে কন্ট্রোল করতে পারছে না। এই বিষয়টাকেই একেবারে উদ্ধৃত করে তুলে ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তিনি কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে চিন্তা প্রকাশ করলেন। আর তার এই বিষয়টা কেন, তার কারণ আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে মিটিং সেরে যখন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ তিনি বেরোচ্ছিলেন, সেইখানে কুণাল ঘোষ একেবারে একাই ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে একেবারে সিকিউরিটি প্রোটোকল ভেঙে দিয়ে একজন ব্যক্তি কুণাল ঘোষের উদ্দেশ্যে ডিম ছোড়ে এবং তাকে মাথায় ডিম ছুটতে দেখা যায়। এবং এই ঘটনার পরে কুণাল ঘোষ রাত্রিবেলায় থানায় অভিযোগ করেছেন, এফআইআর করেছেন। আর এই বিষয় নিয়েই প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে কুণাল ঘোষ এই ঘটনার পরে কতটা ক্ষিপ্ত এবং এই ঘটনার পরে তিনি কি বিবৃতি দিয়েছিলেন দেখুন। ডিম নিয়ে আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও দুটো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁধরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। পারে না একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই, অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরাই যাচ্ছি। আমি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাবো, তারা যদি মারার হয় ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই দুটো কুকুর বেড়াল আমায় কি করবে, এই দুটো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব, মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যাও বড়।
না না, সমাজে পরিবর্তন হয়েছে, রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার বারবার বলেছে যে আইনের শাসন হবে। পূর্বতন সরকারকে যেভাবে তারা অভিযোগ করতো যে শাসকের আইন চলবে না, সেটা কি দেখা যাচ্ছে? কারণ বিভিন্ন জায়গায় একটা ছোঁয়াচে রোগের মতো এখন ডিম থেরাপি লক্ষ্য করতে পারা যাচ্ছে। আগে প্রথম যখন পরিবর্তন হয়েছিল, পরিবর্তনের প্রথম শুধু এটা তৃণমূল কংগ্রেসের লোকেদের প্রতি বা তৃণমূলের যারা অন্যায় করেছে তাদের প্রতি হচ্ছিল এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে মিডিয়া বেশ ভালো করে মুখরোচক ভাবে চালাচ্ছিল, কিন্তু আজকের দিনে এটা বিভিন্ন জায়গায় ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে যাচ্ছে। আমার যাকে পছন্দ নয় তার উদ্দেশ্যেই আমি ডিম ছুঁড়ে বলে দিচ্ছি যে এটা জনরোষ। এটা কি চলতে পারে গণতন্ত্রে, যেখানে আইন প্রতিষ্ঠা রয়েছে, যেখানে প্রশাসন রয়েছে, সেই প্রশাসনের নাকের ডগায় এটা চলছে। মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাড়ির সামনে কার্যত হাই সিকিউরিটি জোন, একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, আর তার বাড়ির সামনে এইভাবে একজন নানা রকম কাণ্ড ঘটাচ্ছেন। এটা তো হাতে তার পাথরও হতে পারতো, হাতে তার হতে পারতো, কোন রকম জিনিসও হতে পারতো, যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন সংশয় পর্যন্ত হতে পারতো। আজকে কুণাল ঘোষকে তিনি যদি ডিম না ছুঁড়ে ডাইরেক্ট একটা বড় পাথর ছুটেন, তাহলে তো কুণাল ঘোষ সেখানে স্পট ডেট হয়ে যেতেন। তাহলে এই সমস্ত যে আইন শৃঙ্খলার যে ফাঁক, এই বিষয়ে তো প্রশ্ন উঠবেই। আজকে যারা এই কাজটা করছেন তারা একবার নিজেদের প্রশ্ন করে দেখুন তো, যদি এই কুণাল ঘোষ বিদ্রোহী হয়ে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূলের দিকে চলে যেতেন, তাহলে এই ডিম ছোড়ার চিন্তা ভাবনাটা আসতো? আজকে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোনা যাচ্ছে এরা আগামী দিনে এনডিএ সরকারের মন্ত্রী হতে পারবেন। তৃণমূল কংগ্রেস এরা 15 বছরের শাসন উপভোগ করেছে বলে এদের দিকে ডিম ছুঁড়ে মারতে। কিন্তু কুণাল ঘোষ তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রয়েছেন, তার জন্য জনরোষের নাম করে তার দিকে ডিম ভেসে আসছে, যেটা একেবারেই গণতন্ত্রের ঠিক মতো ছবি হতে পারে না। প্রশাসনের একেবারেই নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া উচিত এবং প্রশাসনের সামনেও আমরা বিভিন্ন জায়গায় দেখলাম যে ডিম ছোড়া হচ্ছে, অথচ পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি, যেখানে আমাদের বাংলার এক নারী, সেই নারীর উপরে এক পুরুষ একাই ডিম ছুড়ছেন, অথচ সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছে, সেই পুলিশ নেমে এসে সেই পুরুষটিকে গ্রেপ্তার করছেন না। দেখুন। এগুলো কি আপনারা জনরোষ বলবেন? একমাত্র পুরুষ একজন মহিলাকে এইভাবে ডিম ছুঁড়ে মারছেন। হয়তো তার সঙ্গে কোন রকম মতবাদ তার ছিল তৃণমূল কংগ্রেসের আমলে, তাই ডিম এনে তার মাথার উপরে ভেঙে দেওয়া হচ্ছে। এবং একজন নারী আজকে সেই নারীর উপরে ডিমের আঘাত বর্ষণ করছে সেই পুরুষটি। আগামীকাল তো অন্যরকম কোনো ভয়ানক কাণ্ডও ঘটিয়ে দিতে পারে। কিন্তু সব থেকে অবাক করার বিষয়, সেখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একটা মাত্র পুলিশকে আমরা দেখলাম না সামনে এসে নেমে সেই ভদ্রলোককে কোন রকম একটা কথা পর্যন্ত বলতে। উল্টো দিকে আজকালকার দিনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, যাদেরকে পছন্দ নয়, অনেক গ্রামবাসী দেখছি শিক্ষকদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিচ্ছেন। আবার গতকাল একটি দৃশ্য ফুটে উঠলো, যেখানে এক স্কুলের হেডমাস্টারকে মাথায় ডিম ছুটতে দেখা গেল। দেখুন। এগুলো স্কুল মাস্টার আর এগুলো কুকিতে কাজ করছে, আপনারা তো দেখেছেন। এগুলো সাদিমের আমলা খাওয়ানো হোক। ঠিক আছে। একজন হেডমাস্টার মশাই, তার মাথায় গ্রামবাসীরা ডিম ছুটছেন। হয়তো স্কুল নিয়ে কোনো অভিযোগ থাকতে পারে। যদি স্কুল নিয়ে কোনো অভিযোগ থেকেই থাকে, তার জন্য এসআই রয়েছেন, ডিআই রয়েছেন এবং নির্দিষ্ট স্কুল শিক্ষা দপ্তর রয়েছেন। সেখানে অভিযোগ দেওয়া, নানা রকম যে সমস্ত আইন মোতাবেক কাজ হতে পারে, করা যেতে পারে। কিন্তু এই এক মাসে পুরো প্রবণতাটা একেবারে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে গেছে। এবং আমার যাকেই পছন্দ নয়, আমি তার দিকে যে স্বাধীনভাবে ডিম ছুটতে পারি, তাকে স্বাধীনভাবে বেঁধে রেখে দিতে পারি, একটা মব লিঞ্চিং করতে পারি, এমনটাই দেখা যাচ্ছে আজকে পশ্চিমবঙ্গে। আর এটা শুধুমাত্র প্রশাসন কোন রকম এদের এগেনস্টে ব্যবস্থা নিচ্ছে না বলে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন প্রশাসন নিজের মতো কাজ করবে এবং কোনো রং দেখবেন না, ভেদাভেদ করবেন না। শ্রমিক ভট্টাচার্য মাননীয় বিজেপির সভাপতি, তিনি পর্যন্ত এই কথা বলেছিলেন। কিন্তু আজকেও এখনো পর্যন্ত ঠিকভাবে যে প্রশাসন নিজের দায়িত্ব নিতে পেরেছে, সেই বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে। আর এই কথা আমার নয়, এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন। ওই যারা ডিম ছুঁড়েছে তাদের মধ্যে এই ছেলেটি, যার ছবি তুলে রেখেছি দেখুন, এই ছেলেটি ডিম ছুঁড়েছে, যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি দিয়াকে নিয়ে এসেছিল একদিন এই ছেলেটি। এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, একদিকে পুলিশ আরেকদিকে বিজেপির গুন্ডা, এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। কোনো উন্নয়ন নয় যতক্ষণ না পর্যন্ত গণতন্ত্র ঠিক মতো থাকে।
সরকার পরিবর্তন হয়েছে, নিশ্চয়ই উন্নয়ন হবে। চারিদিকে উন্নয়নের জন্য এই বর্তমান সরকার চেষ্টাও করছে, তারা কাজও করছে। নতুন সরকার শিখতে সময় লাগবে, কিন্তু তার মধ্যে গণতন্ত্র পুলিশকে তো শেখাতে হবে না। পুলিশ তো নিশ্চয়ই জানে যে গণতন্ত্র এবং ল অ্যান্ড অর্ডার কিভাবে মেনটেন করতে হয়। অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেদিন সিআইডি এসেছিল, সিআইডির সঙ্গে এই ছেলেটি, এই যুবকটি নাকি সেই জায়গায় প্রথম উপস্থিত হয়েছিলেন। এতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জীবন সংশয় হতে পারে। এত বড় ফাঁক কিভাবে সিআইডির হাত থেকে হতে পারে, এই বিষয় তো দেখতেই হবে। আর শুধু তাই নয়, এই ঘটনা ঘটানোর পরে সেই যুবক পালিয়ে যায়নি, সেই যুবক বুক ফুলিয়ে মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছেন। দেখুন, जनगणना पर अनेक अत्याचार करे ये लोग बहुत अत्याचार किया भैया। ये हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है, बहुत गलत काम किया लोग। বেশ, তার কথায় এটা ধরেই নেওয়া যেতে পারে যে কুণাল ঘোষ অনেক অত্যাচার করেছে, কিন্তু তার জন্য শাস্তি কি এই যুবক দেওয়ার অধিকারী? এটা আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে পারবো না। আজকে কুণাল ঘোষ কেন, যে কোনো মানুষই যদি কোনো রকম অন্যায় করে থাকে, কোনো রকম অত্যাচার করে থাকে, তার শাস্তি কি আমি নিজের হাতে দিতে পারি? তাহলে আইন শৃঙ্খলা রাখার কি দরকার? তাহলে প্রশাসনের রাখার কি দরকার? এই যুবক একেবারে বুক ফুলিয়ে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একাধিক পুলিশ উপস্থিত রয়েছেন, তাদের সামনে বুক ফুলিয়ে ডিম মেরে মিডিয়ার সামনে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করার মতো কোনো রকম সাহস দেখাচ্ছে না। তার মানে কি পুলিশ বলতে চাইছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া যেতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে এই কথা যদি আজকে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে, তাহলে তো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। একটা সরকার বারবার পরিবর্তন হবে, চিরকাল কেউ সরকারে থাকবে না। আর যদি এই ছোঁয়াচে রোগ গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে তো আইন শৃঙ্খলা দিনের পর দিন এইভাবে ভেঙে যাবে, আর যেটা আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে খারাপ। আজকে সেই যুবকের মনে পড়লো যে কুণাল ঘোষ বহুত অত্যাচার করেছেন, কিন্তু সেই যুবকের এটা মনে হলো না যে 20 জনে বিদ্রোহী সাংসদ যারা সবসময় শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করতেন, তারা যে আজকে এনডিএতে ঢুকে গেল, তাদের বিরুদ্ধে এই যুবকের প্রোটেস্ট কোথায়? ওই যে 58 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদ্রোহী ঘোষণা করেছেন, তারা তো 15 বছর তৃণমূল কংগ্রেসে থেকে লুটে পুটে খেয়েছে নিশ্চয়ই, তাহলে তাদের বিরুদ্ধেই বা এই যুবকদের প্রতিবাদ কোথায়? তাহলে এই সিলেক্টিভ প্রতিবাদ শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা থাকবেন তাদের দমানোর জন্যই কি? এমনটাই প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আর শুধু পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গে যখন এই সমস্ত ডিমের ঘটনা ঘটছে চারিদিকে, তখন ককরোচ জনতা পার্টির যিনি ফাউন্ডার অভিজিৎ দীপকে, আপনারা তো জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে তারা এখন ছোট ছোট স্টুডেন্ট প্রোটেস্ট করে বেড়াচ্ছে, পরবর্তীকালে তারা একত্রিতভাবে দিল্লিতে প্রোটেস্ট করবে, এমনটাই ঘোষণা করেছে। আর গতকাল এইরকমই প্রোটেস্টের একটা মুভমেন্ট ছিল অভিজিৎ দীপকের এবং ককরোচ জনতা পার্টির, সেটা হচ্ছে জয়পুরে। আর জয়পুরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, সেখানে অভিজিৎ দীপকে কার্যত প্রাণে মারার চেষ্টা চললো, এবং অভিজিৎ দীপকে সেখানে প্রকাশ্যে কিছু মানুষ ঢুকে থাপ্পড় পর্যন্ত মারতে দেখা গেল। দেখুন সেই দৃশ্য। কি এমন খারাপ প্রোটেস্ট করছে অভিজিৎ দীপকেরা, যে স্টুডেন্টদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, পরীক্ষা দিতে পারছে না, চাকরি পাচ্ছে না, ডাক্তার হতে পারছে না, নিটের প্রশ্নপত্র বারবার ফাঁস হচ্ছে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা স্বচ্ছ পরীক্ষার দাবি করছে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা দাবি করছেন। আর তার জন্য এই অভিজিৎ দীপকে এখন গোটা ভারতবর্ষের এই সমস্ত যারা হিংসা ছড়ায়, তারা তাকে আক্রমণ করার চেষ্টা করছে। অবাক লাগে আজকে এই দেশে বিশেষ কিছু মানুষকে ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়, যারা নানা রকম নোংরা কাজে যুক্ত থাকে। আর একটা স্টুডেন্টদের হয়ে আওয়াজ তোলা অভিজিৎ দীপকে, তার কোনো সুরক্ষা নেই সরকারের পক্ষ থেকে। প্রকাশ্যে এই ব্যক্তিকে যে কেউ যে কোনো দিন একেবারে দিয়ে চলে যেতে পারে, কিন্তু তার সমর্থকরা সেখানে ছিল বলে ছেলেটি হয়তো প্রাণে বেঁচে গেল। তার মানে স্বাধীন ভারতবর্ষে আজকের দিনে কেউ সঠিকভাবে আওয়াজ তুলতে পারবে না, আওয়াজ তুললেই তার উপরে এই ধরনের আঘাত আসবে, এমনটাই ভয় দেখিয়ে বলানোর চেষ্টা চলছে। আসুন এরপর আমরা নজর রাখি জনকল্যাণ শিবিরের উপর। হ্যাঁ, পশ্চিমবঙ্গে পরিবর্তনের পরে ভারতীয় জনতা পার্টির যে সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন যে সরকার চলছে, তারা ওই পূর্বতন সরকার যেভাবে দুয়ারে সরকার করত, সেই দুয়ারে সরকারের মতনই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে এই ধরনের শিবিরের দরকার রয়েছে, অত্যন্ত ভালো পদক্ষেপ। আর জনগণের কল্যাণের জন্য, জনগণের সুবিধার জন্য এই ধরনের পদক্ষেপ প্রত্যেক 3 মাস অন্তর, 6 মাস অন্তর নেওয়া প্রয়োজন রয়েছে, তাতে সাধারণ মানুষের যথেষ্ট সুরাহা হবে। তবে নতুন সরকারের প্রথম জনকল্যাণ শিবিরের প্রথম দিনটাই কিন্তু খুব একটা সুখকর হলো না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে, বহু দূর দূরান্ত থেকে সেই জনকল্যাণ শিবিরে উপস্থিত হওয়ার পরে তারা হতাশা নিয়ে বাড়ি ফিরলেন। আর পশ্চিমবঙ্গ সরকারের, নতুন সরকারের এটা প্রথম জনকল্যাণ শিবিরের প্রথম দিন, তাই ভুল
ভুল ভ্রান্তি অবশ্যই হবে, কারণ সরকারটা এখনো পর্যন্ত নতুন। আর এটা কোনো সমালোচনার জায়গা নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা শেখার জায়গা হতে পারে যে নতুন সরকারের কি কি ভুলগুলো প্রথম দিনে হলো, আর সেই ভুলগুলো থেকে জনতা কি বলছে, আর তাদের যাতে আগামী দিনে আর কোনো রকম সমস্যা না হয় সেইগুলোই দেখার। তাই আমি আপনাদেরকে জনকল্যাণ শিবিরে কি কি সাধারণ মানুষ গতকাল গিয়ে দুর্ভোগের সম্মুখীন হলো তাদের অভিযোগ তাদের মুখেই শোনাবো। দেখুন। কাজ হলো দাঁড়া এটা না কাজ এটা পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণ শিবিরে গেছিলাম, মানে আমার ঘরে বাবুর রেশনটা বন্ধ হয়ে গেছে ফিঙ্গারের জন্য। ওখানে যাবার মাত্র কি বললো, বাড়ি চলে যাও, অনলাইনে হয়ে যাবে। বাস। আর একটা জায়গায় গেলাম উজ্জ্বলা গ্যাসের জন্য, বলে বাড়ি চলে যাও, হবে না, মানে সবাইকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। জানি না মানে আমি জানি না ওনারা কেন এসছেন রোদে গরমে, আসার কোনো দরকার ছিল না। প্রত্যেকটা কাজে ওনারা বলছেন, প্রত্যেকটা অফিসার বলছেন যে চলে যাও, কাজ হবে না, অনলাইনে হবে। আরে অনলাইনে যদি হবে তাহলে মানে জনগণও রোদে কেন এত গেল, বা উনারাও কষ্ট করে রোদে গরম বেকার এসির হাওয়া খেতো, অফিসে বসতো, বিন্দাস কাজ হতো, আমাদের এত হ্যারাস করার কোনো দরকার ছিল না। অনেকে লাইনে গিয়ে দাঁড়িয়ে ছিল সকাল থেকে, বা কষ্টও করেছে, কিন্তু সবাইকে বলছে তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ দিচ্ছে, অপরাজিতার গাছ। তারপরে আমি অপরাজিতার গাছ দেখেছি, আমাদের তো অনেকে হয়েছে, আমাকে দিচ্ছিল, আমি বলে দিয়েছি আমার বাড়িতে হয়েছে, গিয়ে তুলে নিয়ে আসো। মানে এইরকম হ্যারাস করা জনগণকে কি দরকার আমি কোনো বুঝি না। সব যদি অনলাইনে হবে এটা তো অ্যানাউন্সমেন্ট করে দিলে হতো যে সব কাজ অনলাইনে হবে, আপনারা অনলাইনে করে দিতে পারেন। এটা অ্যানাউন্সমেন্ট না করে বলছে যে শিবির হবে, শিবির নামে ভাঙতামি, এটা আর কিছুই না। মানে যাবার সঙ্গে সঙ্গে পুরো মুখের উপরেই কাগজ দেখাতেই চলে যাও, অনলাইনে করে নেবে, অনলাইনে হয়ে যাবে। এই ভদ্র মহিলা তিনি গিয়ে সেখানে জানতে পারলেন যে সমস্ত কিছু নাকি অনলাইনেই হয়ে যাবেন, তাই তিনি ক্ষোভ উগড়ে দিলেন যে এটা যদি সব অনলাইনেই হয়ে যায় তাহলে এত কষ্ট করে সেখানে তাদেরই বা আসার দরকার কি ছিল, আর আমাদেরকেই বা ডাকার কি ছিল। এমনও একটি দৃশ্য দেখা গেল যেখানে সরকারি কর্মীরা পর্যন্ত উপস্থিত হননি, আর সাধারণ মানুষ সেখানে ভিড় করে রেখে দিয়েছেন। দেখুন। দেখান না ফাঁকা পড়ে আছে টেবিল, আপনারা দেখান না, টেবিলটা দেখাইলে তো বুঝতে পারবেন যে টেবিল ফাঁকা পড়ে নাই কিতা। 10টা থেকে 5টা পর্যন্ত টাইম দিচ্ছে, কই অফিসাররা কই, টেবিলে কেউ নেই। অভিযোগ পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরে, এখানকার স্টাফ কই, এখানে স্টাফ নাইলে আমরা জমা দিব, কাগজ নিব, জানবো, সেসব বিষয়ের লোক না থাকলে আমরা কি করে বলবো। এখানে স্টাফ কিছু কিছু জায়গায় কাজ চলছে, আর কিছু কিছু জায়গায় কাজ ফাঁকা পড়ি টেবিল। তাহলে খাওয়ার টাইম কটার দিকে, এক্সিট টাইমটা কখন? সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে থাকবে রোদের টাইমে। জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে, বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছিল, নোটিফিকেশন দেওয়া হয়েছিল, প্রথম দিন ছিল জনকল্যাণ শিবিরের, কিন্তু সেখানে সাধারণ মানুষরা তো উপস্থিত হলেন, সরকারি স্টাফরা কেউ টেবিলে ছিলেন না। এমনটাই অভিযোগ আপনাদের সামনে, ক্যামেরার সামনে সেখানকার জনতা করছে, আপনারা দেখলেন। এমনও এক ব্যক্তিকে পাওয়া গেল যিনি এই জনকল্যাণ শিবিরে দূর থেকে আসার পরে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং বললেন যে তিনি সেখানে কোনো সুবিধা পেলেন না। দেখুন। শুধুই দমা করে ডেকালি হয়েছে, ডেকালি কোনোটাই দেয় না, এসে বলছে আজকে এইটা হবে না, ওইটা হবে না, সেইটা হবে না, বার্ধক্য হবে না, বিধবা হবে না, যুব শক্তি হবে না, পিএম কিষাণ আমি পেতুন ঠাকুরের সম্পত্তিতে, আজকে বলছে ওইটা তোমার কাগজেই নাই আমাদের। তাহলে হবেটা কি? সে ভাগার হবে, আবার কি হবে, ভাগার দেবে এরা। জনকল্যাণ যে জনকল্যাণ নয়, জনলোককে হ্যারাসমেন্ট করাচ্ছে, আর কিছু করায় না, আর কিছুই করায়, সবগুলোই একবার মিথ্যা কথা বলেছে, একটাও দেয় না। সে ময়না থেকে আসছে, থানার দক্ষিণ ময়না। ওই যে বার্ধক্য ভাতা পাইনি আজ 5 বছর, 65 বছর, এই যে 65 বছর হচ্ছে, দেখো কারে এই না বার্ধক্য ভাতা পাই। কাই কি বার্ধক্য কি কাগজ ফর্ম টর্ম কিছু দেয়, তবে ফর্ম যদি কিছু নাই তবে আমাদেরকে ডাকলো কেন? যেতে কুড়ি আসতে কুড়ি কে দিবে এই পয়সাটা? ওদের ভিক মাগলে হাড়ি চলে। আমরা সিভিল কাজ, আমাদের খাটতে গেলে লোকের ঝিগিরি কাজ করি, রান্না বাদ দিয়ে লোকের কাছে, সে কি পয়সাটা কাটবে? হ্যাঁ, কি খেলা বুঝছে দাদা? না খেল দেখাচ্ছে, দিদি খেল দেখাচ্ছে, দাদা খেল দেখাচ্ছে নাকি? লোকে দুবার নেই, দুবার ফান দেখাচ্ছে। ফান করলে ও কি করতে পারবে? বুড়া বুড়ি এরকম চলে রোদের মধ্যে এসে। প্রথম দিনের জনকল্যাণ শিবিরে মা বোন গরিব মানুষদের হতাশার চিত্র ভেসে উঠল। কেউ বললেন যে জনকল্যাণ শিবিরে এসে তারা বার্ধক্য ভাতার ফর্ম পেলেন না, আবার কেউ বললেন এখানে 20-40 টাকা খরচা করে আসা তাদের পক্ষে যথেষ্টই দুষ্কর এবং কষ্টকর। স্বাভাবিক ব্যাপার, গরিব মানুষ, প্রখর রোদ, প্রায় 40-45 ডিগ্রি টেম্পারেচার চলছে চারি জায়গায়, আর সেখান থেকে গরিব মানুষরা 20 টাকা 40 টাকা খরচা করে আসার পরে ঠিক মতো যদি সুরাহা না পান তাদের তো ক্ষোভের বহিঃপ্রকাশ হবেই। দিদির সরকারকেও তারা দোষারোপ করলেন, দাদার সরকারকেও তারা দোষারোপ করছেন, এবং এই গরিব মানুষদের জনকল্যাণ শিবিরে গতকাল প্রথম দিনে যে খুব একটা সুরাহা হলো না এমনটাই দৃশ্য ভেসে উঠল। টেবিল ফাঁকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত কিছু নয়, অন্নপূর্ণা ভান্ডার নিয়েও অনেককে ক্ষোভ উগড়াতে দেখা গেল গতকাল জনকল্যাণ শিবিরে। দেখুন। আমরা অন্নপূর্ণা প্রথম কিস্তিতে জমা দিয়েছি, কিন্তু এখনো টাকা ঢুকে নেই আমাদের। না, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম আগে, এই তো 2 মাস থেকে 3 মাস থেকে পাচ্ছি না। প্রথম যে ফর্ম বেরিয়েছিল না, তো ওই ফর্মে আমরা জমা দিয়েছিলাম। এখন আমাদের গ্যাসের জন্য দাঁড়িয়েছি, গ্যাস, হ্যাঁ গ্যাস আমাদের নামে গ্যাস নাই, সরকারি গ্যাস নাই। আমাদের বাড়ি 2 নম্বর টাকিমারি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন হওয়ার পরে বলেছিলেন যে এই রাজ্যে যারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না 3 মাস তাদেরকে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের প্রসেস চলা পর্যন্ত তারা 3 মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাবেন। কিন্তু অভিযোগ জনকল্যাণ শিবিরে জমা পড়ছে যে তারা অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তিতে ফর্ম ফিল আপ করার পরেও অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, এমনকি লক্ষ্মীর ভান্ডার তাদেরকে 3 মাস পর্যন্ত দেওয়া হবে সেটাও কিন্তু বহু মানুষের অভিযোগ রয়েছে, কমপ্লেন রয়েছে যে তাদের অ্যাকাউন্টে ঢুকছে না। আর এই সমস্ত কিছু বিষয়ের মধ্যেই আয়ুষ্মান ভারতও ঘোষণা করা হয়েছে যে বর্তমান রাজ্য সরকার এই সমস্ত জনকল্যাণ শিবির থেকে ফর্ম ফিল আপ করানো হবে। কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সেখানে যখন ফর্ম ফিল আপ করতে গেলেন আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা, তাদের অভিজ্ঞতা তাদের মুখ থেকেই শুনুন। আয়ুষ্মান ভারতের কি 70 বছর বয়স হলে তবে ফর্ম দিচ্ছে না? হ্যাঁ, না আমি তো ওইটা জানি না, ওই জন্যই তো এলাম হয়রানি করে আসা। শুধু কেন দিচ্ছে ওরা বলছে না, কেন মানে বলছে না। 70 বছর বয়স হলে তবে, মানে 70 বছর বয়স হওয়া মানে তো বয়স্ক মানুষ এসেছে। কেন এটা এইগুলো কেন এইরকম ভাবে কেন হচ্ছে? জনগণ হয়রান হয়ে যাচ্ছে। তো আমি যে একটা বয়স্ক মানুষকে নিয়ে আসবো, 70 বছর বয়স তার যদি নাই হয়, হ্যাঁ তাকে তো আমি এই গরমে নিয়ে তাহলে এগুলো তো ক্যানভাস করা, মাইকিং করা অবশ্যই দরকার। মাইকিং না করলে তো এগুলো জনগণ জানতে পারবে না, অথচ ফোনেতে ফেসবুকে যা না তাই মানে বলে যাচ্ছে। হয়রানি, মানুষকে হয়রানি হচ্ছে, এই হয়রানিটা করাটা অবশ্যই দরকার। এক দেয় দিক, না দেয় না দিক। বিভিন্ন জায়গায় জনকল্যাণ শিবির থেকে নাকি বলা হচ্ছে যে আয়ুষ্মান ভারতের কার্ড করতে গেলে 70 বছরের ঊর্ধ্বের ব্যক্তিকে আনতে হবে। আমি জানি না কি ক্রাইটেরিয়া রয়েছে এখনো পর্যন্ত ডিটেলস ভাবে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আয়ুষ্মান ভারত নিয়ে গত পরশুদিনই একটা অন্য ঘোষণা করেছিলেন। আমি আপনাদেরকে একবার শোনাবো সেই ঘোষণা, এবং সেই ঘোষণাটা শোনার পরে এই যে ভদ্রমহিলা যেটা বললেন সেটার সঙ্গে খুব একটা ম্যাচ করছে কি সেটা আপনারা কমেন্টস করে দেখবেন। 1,43,00,000 পরিবারের 6.5 কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় তারা যুক্ত হচ্ছেন। আগামী জুলাই মাস থেকে কার্ড পাবেন, এবং যে কার্ডে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় বিনা খরচে চিকিৎসা পাবেন। শুধু আপনি নন, আপনার বাড়ির যে লোকটি পেটের টানে বাইরের রাজ্যে চলে গেছে সেও মহারাষ্ট্রে অন্ধ্রপ্রদেশে বসে আয়ুষ্মান ভারতের কার্ডের সুযোগ সুবিধা পাবেন। শুনলেন আপনারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্য অনুযায়ী আয়ুষ্মান ভারতের প্রক্রিয়াটি অত্যন্ত সহজ লাগলো শুনতে এবং আমাদের সকলেরই উপকারী লাগলো শুনতে। কিন্তু স্থানীয় যে বাসিন্দা তারা জনকল্যাণ শিবিরে গিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আসছেনই বা কেন, বলছেন কেন যে তারা 70 বছরের ঊর্ধ্বে না হলে আয়ুষ্মান ভারতের কার্ড করা হবে না? তাহলে কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে নির্দিষ্ট খবর এই জনকল্যাণ শিবিরে কি ধরনের বক্তব্য রাখছেন সরকারি কর্মীরা সেটা কি নেই? আর সেটা যাতে পৌঁছেই যায় তার জন্যই আমরা এই ভিডিও বানাচ্ছি। এই ভিডিওতে নতুন সরকারের সমালোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য একটাই যে এই সমস্ত সাধারণ মানুষ পশ্চিমবঙ্গ সরকারের প্রথম জনকল্যাণ শিবিরের প্রথম দিনে যেভাবে গিয়ে হ্যারাসমেন্টের শিকার হয়েছে সেই হ্যারাসমেন্টের শিকার যাতে তাদেরকে আর না হতে হয়, এবং যে সমস্ত জায়গা থেকে ডিসপুট উঠে আসছে আর এই ডিসপুটের খবরগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যখন পৌঁছাচ্ছে তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেবেন, এবং আগামী দিনে জনকল্যাণ শিবিরে যে সমস্ত মানুষ উপস্থিত হবেন তারা যেন একটা সুখকর এবং অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা নিয়ে সেখান থেকে ফেরেন। আমরা নিশ্চয়ই সেই অভিজ্ঞতার ভিডিও আপনাদেরকে দেখাবো। আসলে ভারতবর্ষের গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হচ্ছিল সেই সময় মিডিয়াকে একটা স্তম্ভ দেওয়া হয়েছিল, চতুর্থ স্তম্ভ। আর এই মিডিয়ার কাজ ছিল জনতার আওয়াজটাকে সরকারের কাছে পাঠানো, যাতে সরকার বুঝতে পারে যে কোন জিনিসগুলোতে তাদের ভুল হচ্ছে এবং কোন জিনিসগুলো তাদেরকে ঠিক করা দরকার, যাতে জনকল্যাণমূলক কাজগুলো করা যায়। কিন্তু আজকালকার বর্তমান মিডিয়া তারা অ্যাডভার্টাইজের লোভে, সরকার পক্ষের অ্যাডভার্টাইজের লোভে বলুন বা অন্য কিছু বিষয়ের লোভেই বলুন, তারা আর জনতার কথা বলছে না, তারা সরকারের কথাটা জনতার কাছে শোনাচ্ছেন। কিন্তু সেটা নয়, মিডিয়ার কাজ জনতার কথাটাকে সরকারের কাছে পাঠানো। আর তাই জন্য সেই সমস্ত মিডিয়া যে কাজটা করছে না, আমরা ছোটখাটো যারা ইউটিউবার রয়েছে সেই কাজটা করার চেষ্টা করছি। প্রতিবাদ, প্রতিকূলতা এবং নানা রকম হ্যারাসমেন্টের শিকার অতি অবশ্যই হয়তো আগামী দিনে আমাদেরকে হতে হবে, কিন্তু তা বলে জনতার যেটা কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরটা আমরা সরকারের কাছে পাঠানোর চেষ্টা করব। আর এর জন্য আপনারা আমাদের সঙ্গে যেভাবে রয়েছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আরও একবার অনুরোধ করছি পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ যত মানুষ চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন ততই আমাদের আওয়াজটা সরকারের কাছ পর্যন্ত পৌঁছানো যাবে। এবং এরপরে আমি আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো, বলেইছিলাম যে তৃণমূল কংগ্রেস কর্মী এবং যারা বিজেপির কর্মী রয়েছেন তাদের জন্য অত্যাধিক শিক্ষামূলক একটা ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখবেন যে আপনারা কর্মীরা তো দিনরাত মারামারি করে গালাগালি করে একে অপরের বিরুদ্ধে লড়াই করে মরেন, কিন্তু নেতারা ভোট মিটে গেলেই কিভাবে একে অপরের সঙ্গে হাসি খুশির সঙ্গে মেলামেশি করে। দেখুন। 5 দিন ব্যাপী শহর জুড়ে স্বচ্ছতা অভিযান চালু করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে তারই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আপনারা সকলেই জানেন ভারত সরকারের একটি অনন্য
যেটি একটি গণ আন্দোলনের রূপ পেয়েছে সেটি হচ্ছে স্বচ্ছতা হি সেবা। তারই অন্তর্গত আজকের এই প্রয়াস এটি 5 দিন শহর জুড়ে একটি স্বচ্ছতা অভিযান, যা কিনা শহরকে সুন্দর করে তুলবে, পরিচ্ছন্ন করে তুলবে, শহরের পরিবেশ সহযোগী একটি মাহল তৈরি করবে। আর সেই অবস্থানেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাই। গতকাল কলকাতা কর্পোরেশনের একটি মিটিং ছিল, আর সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছিলেন এবং সেই মিটিংয়ে একাধিক কলকাতার কাউন্সিলর যারা তৃণমূল কংগ্রেসের টিকিট থেকে জয়লাভ করেছিল তারা উপস্থিত ছিলেন ববি হাকিম, যিনি সেখানকার একসময়কার প্রাক্তন মেয়র ছিলেন, এবং আরো অনেকেই তৃণমূল কংগ্রেসের দেখলেন তারা উপস্থিত ছিলেন। আপনারা দেখুন, যখন শুভেন্দু অধিকারী মহাশয় এই জায়গায় পৌঁছাচ্ছেন বা প্রবেশ করছেন, তখন ববি হাকিমরা কি ধরনের বা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছে তারা কি ধরনের একে অপরের সঙ্গে সৌজন্যতা বিনিময় করছে। নেতারা কোনোদিনও একে অপরের সঙ্গে টিভির পর্দায় আমাদেরকে দেখানোর জন্য খারাপ কথা ব্যবহার করলেও নিজেরা কিন্তু ঠিক আমে দুধে একসময় মিশে যান। আর আমরা কর্মীরা যারা দুই দলেরই রয়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দলের কর্মী, তারা একে অপরের সঙ্গে লাঠালাঠি, মারামারি, মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ করে দেন। তাই এই সৌজন্যতাটা থাক। এই সৌজন্যতার যে দৃশ্য গতকাল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে দেখা গেল, এই সৌজন্যতাটাই যেন পশ্চিমবঙ্গে থাকে, এটাই আমরা কামনা করব, এবং এই সৌজন্যতাটা প্রত্যেক উভয় দলের কর্মীদের মধ্যেও যেন ছড়িয়ে যায়, এটাই কামনা করব। তবে শেষে একটা প্রশ্ন থেকে যায় যে এটা শুধুই সৌজন্যতা, নাকি বিজেপির খাতায় অথবা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর খাতায় এই তৃণমূল কংগ্রেসের কর্মী বা এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বা বিধায়করা আগামী দিনে ভালো তৃণমূলের তকমা নিতে চায়, সেই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি ব্যানার্জি, যিনি এতদিন পর্যন্ত এতটা উদ্ধত্ত নিয়ে চলতেন, যার মাটিতে ঠিকমতো পা পড়তো না, সেই কাজরি বন্দ্যোপাধ্যায় গতকাল সেখানে উপস্থিত ছিলেন, গদগদ হয়ে গেছেন, এবং মিডিয়ার বন্ধুরা তাকে যখন প্রশ্ন করেন যে তিনি কোন দলের কর্মী, সেইটা পর্যন্ত ঠিকমতো জবাব দিতে পারলেন না। দেখুন, যদি আপনার রাজনৈতিক পরিচয় জানতে চাই। আমি রাজনৈতিক কর্মী, একজন একটা ওয়ার্ডের কাউন্সিলর। কোন পার্টি? কোন পার্টি? কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। হ্যাঁ, যার ছবি দেখলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতৃবধূ কাজরি ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে তিনি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলর। অত্যন্ত হম্বিতম্বি ছিল এক সময় যার, সেই কাজরি বন্দ্যোপাধ্যায় আজকে মিডিয়ার প্রশ্নের সামনে উত্তর দিতে পারছেন না তিনি কোন দলের রাজনৈতিক কর্মী। এটাই মানুষের আসল স্বরূপ, এবং এই স্বরূপের জন্য আমি বারবার বলি, উভয় দলের কর্মীরা মারামারি করে মরবেন না। উভয় দলের কর্মীরা সবসময় নিজেদের মধ্যে সখ্যতা বজায় রাখুন। রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে, সেই নিয়ে তর্কাতর্কি করুন, গঠনমূলক আলোচনা করুন, কিন্তু সেটা একেবারে হিংসা, হানাহানি, প্রাণ নেওয়ার জায়গায় যেন না চলে যায়। আজকের এপিসোড এই পর্যন্তই রইল, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ সত্য, যেখানে রং দেখে না। নমস্কার।